2020 সাল আমরা জানি সারা পৃথিবী একটা সংকটময় সময়কাল। আমরা জানি যে করোনা বা কোভিড-19 আমাদের সারা পৃথিবীর অর্থনীতি, শিক্ষা এবং বিশেষ করে স্বাস্থ্যের উপর কী ধরনের প্রভাব ফেলেছে। তো এই সমস্যার মধ্যে অন্যতম সমস্যা শিক্ষার্থীদের যে পড়াশোনার গতিশীলতা, সেটাও কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে। তো সেই গতিশীলতা আনতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ, তার সঙ্গে আমাদের শিক্ষক হিসাবে যে সমাজের প্রতি নৈতিক দায়-দায়িত্ব, তার জন্যই এই দশম শ্রেণীর আঞ্চলিক ভূগোলের সম্পর্কে আমার আলোচনা এবং ক্ষুদ্র প্রয়াস। প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2 নম্বর মানের এই অংশ থেকে প্রশ্নগুলি এবং তার সঙ্গে তার উত্তর। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করতে হবে বলে মনে হয়, সেগুলো সম্পর্কেই মূলত আমি লিখেছি এবং বোঝানোর চেষ্টা করছি। 2 নম্বর মানের প্রথম প্রশ্ন হল, কচ্ছের রান কি? অর্থ: কচ্ছ শব্দটির অর্থ অবনমিত ও রান শব্দটির অর্থ লবণাক্ত জলাভূমি। সংজ্ঞা: গুজরাটের উত্তর পশ্চিমে যে অবনমিত জলাভূমির সৃষ্টি হয়েছে তাকেই স্থানীয়ভাবে কচ্ছের রান বলা হয়। উৎপত্তি কিভাবে হয়েছে? 1819 সালে ভূ আলোড়নে কচ্ছ উপসাগরের উত্তরে একটি শৈলশিরা সৃষ্টি হয়, যেটি আল্লার বাঁধ নামে পরিচিত। কচ্ছ উপসাগর থেকে ওই শৈলশিরা দ্বারা বিচ্ছিন্ন কচ্ছের রান সৃষ্টি হয়। ভূতাত্ত্বিক কী বৈশিষ্ট্য রয়েছে এখানে? কচ্ছের রান আরবীয় পাতসীমানায় অবস্থিত ভারতের সর্বাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল এবং এটি ভারতের নিম্নতম স্থান, প্রায় 5 থেকে 7 মিটার সমুদ্র জলতলের নিচে অবস্থান করছে। এই প্রসঙ্গে নিচে একটি চিত্র অঙ্কিত রয়েছে। 2 নম্বর মানের দ্বিতীয় প্রশ্নটি হল, ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি কি কি ছিল? 2টি উদাহরণ সহ লেখো। ভারতে 1953 সালে প্রথম 14টি অঙ্গরাজ্য এবং 6টি যে কেন্দ্রশাসিত অঞ্চল পুনর্বিন্যাস করা হয়, সেখানে প্রধান ভিত্তি ছিল ভাষা। আমরা জানি যে ভাষার ভিত্তিতে প্রথম অঙ্গরাজ্য হল অন্ধ্রপ্রদেশ। এছাড়া উন্নয়ন পরিকল্পনায় 1957 থেকে 2015 সাল পর্যন্ত 16 বার আইন সংশোধন করে একাধিক অঙ্গরাজ্য সৃষ্টি হয়েছে। যেমন 1976 সালে অসম রাজ্য ভেঙে মেঘালয় নামক রাজ্য সৃষ্টি হয়েছে। 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড, বিহার ভেঙে ঝাড়খণ্ড 3টি নতুন রাজ্য সৃষ্টি হয়েছে। এছাড়া প্রশাসনিক সুবিধার্থে, সাংস্কৃতিক বৈচিত্র্যের ভিন্নতায় রাজ্যের পুনর্গঠন করা হয়। বর্তমানে 2020 সালে অঙ্গরাজ্যের সংখ্যা 28টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ভারতে রয়েছে 9টি। এই প্রসঙ্গে বর্তমানে একটি রাজনৈতিক মানচিত্র নির্দেশ করা হলো। 2 নম্বর মানের 3 নম্বর প্রশ্ন হল, মৌসুমি বিস্ফোরণ বা ব্লাস্ট অফ মনসুন কি? অর্থ: ব্লাস্ট অফ মনসুনের অর্থ মৌসুমি বর্ষাকালের সূচনা। সংজ্ঞা: মে মাসের শেষ ও জুন মাসের প্রথম সপ্তাহে উষ্ণ আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরবীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এবং বঙ্গোপসাগরীয় শাখা মেঘালয় মালভূমি ও পূর্ব হিমালয়ে
বজ্র বিদ্যুৎ সহ শৈলতক্ষেপ বৃষ্টিপাতের সূচনা করে। এই ঘটনাকেই মৌসুমি বিস্ফোরণ বলা হয়। এর প্রভাব কি দেখি। মৌসুমি বিস্ফোরণের পর সমগ্র ভারতে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাতের সূচনা হয়, অর্থাৎ বর্ষাকালের সূচনা হয়। একই সঙ্গে কৃষি নির্ভর ভারতে খারিফ শস্য চাষের সূচনা হয়। এই প্রসঙ্গে মৌসুমি বিস্ফোরণ যেখানে ঘটে সেই অঞ্চলগুলির সম্পর্কে চিত্র দেখানো রয়েছে। 2 নম্বর মানের তৃতীয় প্রশ্ন হল কারেওয়া কি। অর্থ, কারেওয়া শব্দটির অর্থ ধাপযুক্ত শুষ্ক পৃষ্ঠকের ন্যায় ভূমিরূপ বা মৃত্তিকা। অবস্থান, পীরপাঞ্জাল ও জাস্কর পর্বতশ্রেণীর মাঝে যে কাশ্মীর উপত্যকা সৃষ্টি হয়েছে সেখানে ধাপযুক্ত কারেওয়া লক্ষ্য করা যায়। উৎপত্তি কিভাবে হয়েছে না, হিমবাহ ও নদীবাহিত টিল্ট ও ভাট সঞ্চিত হয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে ধাপযুক্ত স্থূল গ্রথনযুক্ত ও অনুর্বর প্রকৃতির এই কারেওয়া মৃত্তিকা সৃষ্টি হয়েছে। প্রধানত ঝিলাম ও লিডার নদীর পলি সঞ্চয়ে সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক গুরুত্ব কি রয়েছে না, এই কারেওয়া মাটিতেই ভারতে একমাত্র জাফরান ও টিউলিপ ফুলের চাষ করা হয়। এর প্রস্থচ্ছেদ নিচে দেওয়া হয়েছে। 2 নম্বর মানের 5 নম্বর প্রশ্নটি হল মরুস্থলী কি বা কাকে বলে। অর্থ, আরবি শব্দ মরুস্থলীর অর্থ মৃতের নগরী। সংজ্ঞা, আরাবল্লী পর্বতের পশ্চিমে রোহি, বাগার এবং হামাদার পরবর্তী যে অংশ আবহবিকারগ্রস্ত বালিরাশির আস্তরণ সৃষ্টি করে, বালিয়াড়ি লক্ষ্য করা যায়। উদ্ভিদহীন, উষ্ণ এবং শুষ্ক যে ভূমিরূপ তাকেই মরুস্থলী বলে। উৎপত্তির কারণ কি। আরাবল্লী পর্বতের উত্তর দক্ষিণে অবস্থান। আরাবল্লী পর্বত ক্ষয়জাত একটি পর্বত, তার ফলে 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাতযুক্ত যে ভূমিরূপ মরুস্থলী সৃষ্টি হয়েছে। আমরা কিভাবে থর মরুভূমির এই মরুস্থলীকে চিনব। যেখানে বিক্ষিপ্ত ক্যাকটাস উদ্ভিদ, বালিয়াড়ি, মরুদ্যান এবং প্রায় জনবসতিপূর্ণ অঞ্চল সৃষ্টি হয়েছে, সেই অঞ্চলকে আমরা মরুস্থলী রূপে চিহ্নিত করতে পারি। এই সম্পর্কে একটি চিত্র নিচে দেওয়া রয়েছে। 2 নম্বর মানের 6 নম্বর প্রশ্ন হল ধ্রিয়ান কি। অর্থ, আরবি শব্দ ধ্রিয়ানের অর্থ চলমান বালিয়াড়ি। সংজ্ঞা, রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় দ্রুত বালিয়াড়িগুলি তার স্থান পরিবর্তন করে। এই চলমান বালিয়াড়িগুলিকেই স্থানীয়ভাবে ধ্রিয়ান বলা হয়। উৎপত্তির কারণ কি। মরু অঞ্চলের বালুরাশি স্থূল গ্রথনযুক্ত, অসংলগ্ন ও জৈব পদার্থ প্রায় অনুপস্থিত থাকায় বাধাহীনভাবে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয় বলে বালিয়াড়িগুলো দ্রুত স্থান পরিবর্তন করে। 2 নম্বর মানের 7 নম্বর প্রশ্ন হল থর মরুভূমি সৃষ্টিতে আরাবল্লী পর্বতের কি ভূমিকা রয়েছে। ভারতের পশ্চিমে রাজস্থানের থর মরুভূমি সৃষ্টিতে আরাবল্লী পর্বতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। আমরা দুটি ভূমিকা বিশেষ করে উল্লেখ করছি। 1 নম্বর, আরাবল্লী পর্বতের উত্তর দক্ষিণে অবস্থান। আরাবল্লী পর্বতটি উত্তর দক্ষিণে অবস্থিত হওয়ায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয় না। মৌসুমী বায়ু পশ্চিম হিমালয়ে যেখানে 200 থেকে 250 সেন্টিমিটার গড় বৃষ্টিপাত ঘটায়, সেখানে থর মরুভূমি
মরুভূমিতে গড় বৃষ্টিপাত মাত্র 25 থেকে 50 সেন্টিমিটার। 2 নম্বর, বর্তমানে আরাবল্লী পর্বতটি একটি ক্ষয়জাত ভঙ্গিল পর্বত। গড় উচ্চতা 400 থেকে 800 মিটার। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তাই সহজেই আরাবল্লী পর্বত অতিক্রম করে পশ্চিম হিমালয়ে বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ আর্দ্রতা বেশি হলেও বৃষ্টিপাত কিন্তু এখানে খুবই কম হয়, যা থর মরুভূমিকে বৃষ্টিহীন করে তুলেছে। এ সম্পর্কে একটি চিত্র নিচে দেওয়া রয়েছে। 2 নম্বর মানের 8 নম্বর প্রশ্নটি হল, সুরক্ষিত অরণ্য বা প্রোটেক্টেড ফরেস্ট কি? সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, পৃথিবীর যে সমস্ত জীববৈচিত্র্য অঞ্চলে একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে, ওই নির্দিষ্ট সীমারেখার মধ্যে উদ্ভিদ এবং প্রাণী অবাধে বিচরণ করতে পারে, কোনো রকম বাধা বা বিঘ্ন তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে প্রভাবিত করে না, যেখানে মানুষের প্রবেশ করার অনুমতি থাকলেও সেখানকার স্বাভাবিক যে হ্যাবিটেট বা বাসস্থানিক যে সুরক্ষা কোনোভাবেই বিঘ্নিত হয় না, সেই সমস্ত অরণ্যকেই আমরা বলে থাকি সুরক্ষিত অরণ্য। এখানে সুরক্ষিত অরণ্য হিসাবে আমরা বলতে পারি যে সারিস্কা অরণ্য, আমরা বলতে পারি কেরালার হনুমান সাগর অরণ্য, এই সমস্তগুলো। 2 নম্বর মানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট কি? সংজ্ঞা হিসেবে বলা যায়, সংরক্ষিত অরণ্য হলো একটি বৃহৎ ভূপ্রাকৃতিক স্বাভাবিক আবাসস্থল, যেখানে মূলত বিপন্ন, বিরল বা বিপদগ্রস্ত উদ্ভিদ এবং প্রাণীকে সংরক্ষণ করা হয় একমাত্র অনুমতি সাপেক্ষে। পড়াশোনার জন্য বা গবেষণার জন্য কিছু অনুমতি রয়েছে, কিন্তু এই অঞ্চলের, বিশেষ করে কোর অঞ্চলে যে বনভূমি দপ্তরের যে কর্মীরা রয়েছে তারাও কিন্তু প্রবেশ করতে পারে না, এবং যে বাফার জোন রয়েছে, সেই বাফার জোন বা আউটার জোন যে রয়েছে সেখানে কঠোরভাবে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত। কোনোভাবেই সেখানে শিকার করা বা সেখানকার যে প্রাণী রয়েছে তাদের যে স্বাভাবিক বিচরণ তাকে বিঘ্নিত করা, এগুলো কখনোই সেগুলো করতে দেওয়া হয় না। সাধারণভাবে যে কেন্দ্রীয় সরকারের বন মন্ত্রক রয়েছে তারা এই ধরনের সুরক্ষার বিষয়টি দেখাশোনা করে। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, পশ্চিমবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্যে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার, বা আমরা সাইলেন্ট ভ্যালি অঞ্চল যেটা কেরালার পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, সেখানে যেমন বিভিন্ন পাখি, হ্যাঁ, এগুলো সংরক্ষণ করা হয়, বা দার্জিলিংয়ের যে হিমালয়ান রেঞ্জ রয়েছে সেখানে সাদা বাঘ বা সেখানকার যে প্রাণী এবং উদ্ভিদ রয়েছে সেগুলোকে এই সংরক্ষণ করা হয়, যেগুলোকে আমরা সংরক্ষিত অরণ্যর মধ্যেই ফেলি। ঠিক আছে। মরু সম্প্রসারণ বলতে বোঝায় মরুভূমির আয়তন বা ক্ষেত্রফল বৃদ্ধি, যেটা বর্তমানে গুরুত্বপূর্ণ সমস্যা। এখন এই গুরুত্বপূর্ণ সমস্যা প্রতিরোধের দুটি বিশেষ উপায় হলো, 1 নম্বর, মৃত্তিকা ক্ষয় রোধ করা। মৃত্তিকা ক্ষয় রোধ করতে গেলে বৃক্ষচ্ছেদন নিয়ন্ত্রণ, যথেচ্ছভাবে পশুচরণ বন্ধ করতে হবে। এছাড়া কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মতভাবে ধাপ চাষ, ফালি চাষ বা সমোন্নতি রেখা বরাবর যদি চাষ করা যায়, তাহলেও কিন্তু মৃত্তিকায় জৈব পদার্থ অপসারিত হতে পারে না, অর্থাৎ মৃত্তিকা ক্ষয় বা ভূমিধস রোধ করা সম্ভব হবে। 2 নম্বর আমরা বলতে পারি বালিয়াড়ির প্রসার রোধ, অর্থাৎ বালিয়াড়ি যাতে প্রসারিত না হয় সেটাকে প্রতিরোধ করা। প্রকৃত মরুভূমি যে রয়েছে তার যদি চারপাশে আমরা কাঁটাঝোপ জোয়ার জাতীয় উদ্ভিদের আচ্ছাদন তৈরি করি, তাহলে বায়ুর গতিপথে বাধাপ্রাপ্ত হয়, এবং তার সঙ্গে সঙ্গে ওই গাছপালা অতিক্রম করে বালিরাশি কিন্তু আর বহুদূর এগিয়ে যেতে পারে না। যেমন আমরা বলতে পারি যে সাহারা মরুভূমির দক্ষিণ দিকে 11টি দেশের সীমানা বরাবর, অর্থাৎ আফ্রিকার পশ্চিম থেকে পূর্ব উপকূল পর্যন্ত যে গ্রেট গ্রিন ওয়াল নির্মাণ করা হয়েছে, তার ফলে মেরু আগ্রাসন কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া আমরা দেখতে পাই যে পদ্ধতির মধ্যে যে মোবিল বা ডিজেল যদি মালিয়াড়ি অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়,
তাহলে কি হয়, বালিটা অনেক বেশি স্থিতিশীল হয়, অর্থাৎ উড়ে যেতে পারে না, তাই না? এই প্রসঙ্গে একটি চিত্র নিচে দেয়া রয়েছে।